হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ইতিমধ্যে ভেক্টর অধ্যায়ের প্রথম লেকচার শেষ করছি এবং সবাই আশা করি মনোযোগ দিয়ে এই লেকচারটা শুনেছি এবং সেই অনুপাতে মূল বইটা অনুশীলন করছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি লেকচার 2। আজকে আমাদের টপিকস, আমাদের যে পাঠ পরিকল্পনা যে সিরিয়াল অনুযায়ী আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে বিশেষ ভেক্টর। আজকে আমরা কিছু বিশেষ ভেক্টর নিয়ে আলোচনা করব। আমাদের এই বিশেষ ভেক্টরের মধ্যে আজকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্রথম শূন্য ভেক্টর, বা ইংরেজিতে বলা হয় নাল ভেক্টর। এই শূন্য ভেক্টর বা নাল ভেক্টর এটা কি? আমরা গতদিন পড়ে এসেছি দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য দেখে এসেছি। মনে করো কোন একটা বিন্দু, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে হয়ে যায় আবার ওই বিন্দুতে মিলিত হলো। তাহলে আমরা এখানে দেখছি একটা দূরত্ব অতিক্রম করেছে, তাই না? আমরা এখানে দেখছি যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসছে, তাহলে একটা দূরত্ব অতিক্রম করেছে। যদি আমরা বলি ওই বিন্দুর সরণ কত, তাহলে তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ যে বিন্দুতে থেকে যাত্রা শুরু করছিল ওই বিন্দুতে আবার ফেরত এসছে, তার মানে সরণ নেই, সরণ শূন্য। কিন্তু আমরা জানি সরণ কি রাশি? সরণ ভেক্টর রাশি। তাহলে আমরা এই যে যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল সেই বিন্দুতে ফেরত আসলো, মান কত হবে? শূন্য। কিন্তু যেহেতু বলা হচ্ছে সরণ, তাহলে এই শূন্য একটা ভেক্টর রাশি। কিন্তু যদি বলা দূরত্ব, তাহলে কিন্তু এই পথটাকে, পথের দৈর্ঘ্যটাকে বোঝানো হবে। তাহলে শূন্য ভেক্টর কাকে বলা আছে? যে ভেক্টরের মান শূন্য, সেই ভেক্টরটাকে শূন্য ভেক্টর বা ইংরেজিতে বলা আছে নাল ভেক্টর। আবার আমরা এই শূন্য ভেক্টরটাকে যদি আমরা প্রকাশ করি, সেটা এইভাবে শূন্য দিতে হবে, দিয়ে ওপরে একটা ভেক্টর চিহ্ন দিলে আমরা সেটা বুঝবো শূন্য ভেক্টর রাশি। এবং যদি সেটাকে মান আকারে প্রকাশ করতে চাই, তাহলে দুই দিকে মডুলাস চিহ্ন দিতে হবে। মডুলাস চিহ্ন দিলে ওটাকে শুধু মান বোঝাবে, ওটা দিক থাকবে না। আমরা এভাবেও বলতে পারি, মনে করো একটা বিন্দু থেকে এদিকে যাত্রা বল প্রয়োগ করা হলো F1, আবার আরেকজন এই বিন্দুতে বিপরীত দিকে বল প্রয়োগ করলো F2, এবং এই F1 ইকুয়াল টু যদি F2 হয়, দিক দেখো এই জায়গা থেকে যাত্রা শুরু হয়েছে, দিক দেখো দুটার বিপরীত, মান সমান। মান সমান যে দিক বিপরীত হয় তাদের লব্ধি কি হবে? লব্ধি বলতে বোঝানো আছে তাদের যোগফল বা বিয়োগফল বা রেজাল্টটাকে বোঝানো আছে। যেহেতু বিপরীত দিকে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি F1 মাইনাস F2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকেও একটা শূন্য ভেক্টর পাচ্ছি। তাহলে মান সমান এবং দিক যদি বিপরীত হয়, সেই ক্ষেত্রে আমরা একটা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর পাবো। এখানেও আমরা যে জায়গাতে যাত্রা শুরু করলাম সেই জায়গায় ফেরত আসলাম, আবার অবস্থানটা একটা বিন্দু দিয়ে প্রকাশ করা হচ্ছে, সেই বিন্দুর কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে নাল ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই, নাল ভেক্টরের মান হলো শূন্য। তাহলে যে ভেক্টরের মান শূন্য সেই ভেক্টরকে আমরা বলছি নাল ভেক্টর। এখন আমরা দেখব নাল ভেক্টরের পরে একক ভেক্টর কি। নাল ভেক্টরটা সবাই অবগত হয়েছে। 2 নম্বর, একক ভেক্টর। এই একক ভেক্টর কি? একক ভেক্টর বলা হচ্ছে, সংজ্ঞায় বলা হচ্ছে যে ভেক্টরের মান একক তাকে বলা হচ্ছে একক ভেক্টর। এটা আমরা কিভাবে বুঝবো? মনে করো একটা ভেক্টর নেওয়া হলো পি, একটা ভেক্টর পি। এই পি কে যদি আমরা কতগুলো ভাগে ভাগ করি, কয়টা ভাগ দেখো তো, 1 2 3 4
ভাগকে যদি আমরা ছোট হাতের a দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা এই p ভেক্টরকে লিখতে পারি p ভেক্টর ইকুয়াল টু কটা ভাগ, 1 2 3 4 5, তাহলে 5 এ বলতে পারি 5 একক। এক এক ভাগকে যদি এক একক ধরা হয়, তাহলে p ভেক্টরটা আমরা প্রকাশ করতে পারি p ইকুয়াল টু 5a। তার মানে এই 5 দ্বারা বোঝানো হচ্ছে ওই ভেক্টরের মান, আর a দ্বারা বোঝানো হচ্ছে ওই ভেক্টরের দিক। তাহলে এই p ভেক্টরের এটা মান আর এটা হচ্ছে দিক। তাহলে আমরা এই a কে কি বলছি, একক ভেক্টর। একক ভেক্টর সাধারণত এই উপরে ক্যাপ চিহ্ন দিয়ে বোঝানো হয়, উপরে ক্যাপ চিহ্ন থাকলে বুঝতে হবে এটা একটা একক ভেক্টর। তাহলে আমরা p ইকুয়াল টু 5a বলছি। আমরা এখান থেকে এই একক ভেক্টরটাকে যদি সাইড চেঞ্জ করে নিই, এভাবে লেখা যায়। তার মানে আমরা দেখছি যে কোনো ভেক্টরের একক ভেক্টর বের করতে হলে ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। যে ভেক্টর তাকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। তাহলে আমরা একক ভেক্টর বের করার সিস্টেম বুঝলাম। আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, a ইকুয়াল টু p বাই মডুলাস p। ক্লিয়ার? তাহলে যে ভেক্টর তাকে তার মান দিয়ে ভাগ করলাম, এই মডুলাস চিহ্ন দেওয়ার অর্থই হচ্ছে সেটা মান প্রকাশ করবে আর দিক থাকবে না। তাহলে যে ভেক্টর তাকে তার মান দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটাকে বলা হচ্ছে একক ভেক্টর। সংজ্ঞায় যদি বলা হয় যে ভেক্টরের মান এক একক তাকে বলা হচ্ছে একক ভেক্টর। আর এই একক ভেক্টরের এর মান আমরা যেমন এই এই a ক্যাপ দিয়ে প্রকাশ করা হলো, হ্যাঁ, আমরা এই ক্যাপ দিয়ে ক্যাপ উপরে ক্যাপ থাকলে আমরা বুঝে নেব যে ভেক্টরটা একক ভেক্টর। তাহলে আমরা এখানে কি লিখলাম যে মান হচ্ছে 5 আর দিকটা হচ্ছে a। এবার আমরা দেখব আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর আমরা আয়ত শব্দ থেকেই অনুধাবন করে নিতে পারছি, যেহেতু এর আগে আমরা পড়ে এসেছি আয়ত বা আয়তনের সংজ্ঞা আমরা পড়ে এসেছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাকে আমরা বলছি আয়তন। যেহেতু আমরা এর আগে পড়ে এসেছি আয়তন, এখানেও আমরা এই শব্দ থেকে যখন জানছি যে আয়তন অর্থাৎ এখানেও তিনটা মাত্রা থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি দুটো মাত্রা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, দুটো অক্ষ দিয়ে আমরা পড়ে এসেছি। এই বিন্দুটাকে বলা হয় কি মূল বিন্দু, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আরেকটা আছে যে আরেকটা অক্ষ আমরা এইভাবে খাড়া ধরতে পারি, এইভাবে যদি খাড়া ধরি সেটাকে আমাদেরকে বোর্ডে তো আমরা খাড়া আঁকতে পারছি না, এটাকে আমরা এইভাবে দেখালাম, এটা হচ্ছে জেড অক্ষ। হ্যাঁ, জেড অক্ষ, তিনটা অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। এই তিনটা অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর কাজ করে। এই মনে রাখবেন এক্স অক্ষ বরাবর সবসময় একক ভেক্টর আছে আই, ওয়াই অক্ষ বরাবর সবসময় একক ভেক্টর জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। তুমি এটা এক্স এটা ওয়াই এটা জেড দিতে পারো, একক ভেক্টর আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা মনে রাখবো যে তিনটা অক্ষ বরাবর তিনটে একক ভেক্টর, এক্স ওয়াই জেড বরাবর তিনটে একক ভেক্টর আই জে কে। অঙ্কের ভিতর যদি আমাদের থাকে আই থাকে তাহলে বুঝে নিতে হবে ওটা এক্স অক্ষ বরাবর ক্রিয়া করছে, যদি জে থাকে বুঝে নিতে হবে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করছে, আর যদি কে থাকে তাহলে বুঝে নিতে হবে ওটা জেড অক্ষ বরাবর ক্রিয়া করছে। তাহলে কোন ভেক্টরকে যদি আমরা এই আই জে এবং কে এর মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলবো আয়ত একক ভেক্টর। এগুলো সবগুলো কিন্তু একটা একক ভেক্টর, আই জে কে এর মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। যেমন আমরা লিখতে পারি 5, একটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বলি, এই বিষয়ে আমরা পরের অংশ বিস্তারিত জানবো, যে একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা স্থানাঙ্ক পড়ে এসেছি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে যদি স্থানাঙ্কটা বলি এখানে এক্স অক্ষ থেকে কত দূর ওয়াই অক্ষ থেকে কত দূর সেটা বোঝাবে। যখনই আরেকটা অক্ষ আসছে জেড অক্ষ,
জেড অক্ষ থেকে কত দূর সেটা বোঝাবে জেড অক্ষ থেকে দূরত্ব। তাহলে আমরা মনে করলাম এই একটা বিন্দু পি, এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বলি, ধরে নিলাম পি ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। দেখো এইখানে এক্স দ্বারা বোঝানো হচ্ছে এক্স অক্ষ থেকে মানটা, অর্থাৎ এই দূরত্বটা। আমরা যদি এখানে লম্বটা আনি, যদি লম্বটা আনি, দেখো এই দূরত্বটা হচ্ছে এক্স এর মান, এই দূরত্বটা ওয়াই এর মান। একইভাবে যদি আমরা এটা খাড়া করে দিই, তাহলে জেড অক্ষ থেকে যে দূরত্বটা সেটা জেড এর মান। যেহেতু এটা ভেক্টর রাশি, তার মানে কি মানও থাকবে দিকও থাকবে। তাহলে আমরা যে পি বিন্দুটা নিলাম, এই পি বিন্দুটাকে আমরা তিনটা অক্ষের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাহলে পি কে আমরা বলতে পারবো আয়ত। এই আই জে কে কে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে আমরা এই আয়ত একক তিনটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম, তাহলে পি একটা আয়ত একক ভেক্টর। তাহলে আমরা একক ভেক্টর সম্পর্কে জানলাম। যে সকল ভেক্টর রাশিকে আই জে কে এর মাধ্যমে প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। এই একক ভেক্টর মূল ভেক্টরের দিক, যে কোনো একটা একক ভেক্টর তার মূল ভেক্টরের দিক যেদিকে, সেই দিকে হবে তার একক ভেক্টরের দিক। যেমন এই একক ভেক্টর আই, আই আছে এই মূল, আই যে ভেক্টরটার দিকটা হচ্ছে মূল ভেক্টর, এটা মূল ভেক্টরের দিকে। কিন্তু এই যে পি বিন্দু যে আয়ত একক ভেক্টর, এই পি বিন্দু পি ভেক্টরটা নির্ভর করবে, বলা হচ্ছে একক ভেক্টরের দিক মূল ভেক্টরের দিক হয়, কিন্তু আয়ত একক ভেক্টরের দিক যথাক্রমে এক্স ওয়াই জেড এই তিনটে অক্ষ বরাবর হয়। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা একক ভেক্টরের দিক তার মূল ভেক্টরের বরাবর হয়, কিন্তু আয়ত একক ভেক্টরের দিক এক্স ওয়াই জেড অক্ষ বরাবর হয়। তাহলে আমরা আয়ত একক ভেক্টর সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা দেখব অবস্থান ভেক্টরটা। অবস্থান ভেক্টর, অবস্থান বলতে বোঝানো হচ্ছে কোনো বিন্দুর অবস্থান, অর্থাৎ কোথায় অবস্থিত, কিভাবে আমরা সেটা নির্দিষ্ট করব, বস্তুটা কোথায় অবস্থিত কিভাবে আমরা নির্দিষ্ট করব। সাধারণত মনে করো তুমি তোমার বাড়ির থেকে বাজারের দিকে যাচ্ছ, এই বাড়ির থেকে যখন বাজারের দিকে যাচ্ছ, তখন মনে করো বাজারে কেউ দাঁড়িয়ে আছে, তোমার কোনো ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, তোমার মোবাইলে তোমার সাথে কথা হলো, তুমি বললে যে তুই কোথায় দাঁড়িয়ে আছিস। সে যদি তার অবস্থানটা নির্দিষ্ট করে না দেয়, তাহলে তুমি কি সেই জায়গায় সরাসরি যে তাকে পাবা? নিশ্চয় পাবা না। সে যদি বলে আমি অমুক দোকানের সামনে দাঁড়িয়ে আছি, বা অমুক গাছের নিচে দাঁড়িয়ে আছি, বা অমুক প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি, তুমি কিন্তু যে কোনো যানবাহনে যে বা যেভাবে হোক সেখানে পৌঁছে তাকে খুঁজে নিতে পারো। এইটাই হচ্ছে অবস্থান। কোন বিন্দুর অবস্থান আমরা কিভাবে বুঝবো? আমরা যেমন দেখে আসলাম, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটাকে আমরা জেড অক্ষ ধরলাম, তিনটা। এখানে যদি একটা বিন্দু নিই, এই বিন্দুর অবস্থানটা আমরা যদি নির্দিষ্ট করে না দিই, তাহলে এই বিন্দু কি খুঁজে পাওয়া যাবে? বিন্দুর অবস্থানটা কি হবে? আমরা আগেরটা যেমন দেখলাম যে এক্স অক্ষ থেকে কত দূরে আছে, ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, জেড অক্ষ থেকে কত দূরে আছে। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, ওই ভেক্টরটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে অবস্থানের ভেক্টরের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, এই যে আমরা এক্স ওয়াই জেড যে তিনটা অক্ষ দিয়ে প্রকাশ করলাম, এটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যে কাঠামোর সাপেক্ষে তুমি কোন বস্তুর অবস্থান নির্ণয় করছো, সেই কাঠামোটাকে বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। যেমন তোমার বাড়ির থেকে বাজার পর্যন্ত দূরত্ব যদি হিসাব করো, তোমার বাড়িটা হবে প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ তোমার বাড়ির অবস্থানটা প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, মূল বিন্দু বলতে এটা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, ওই ভেক্টরটাকে বলা হয় অবস্থান ভেক্টর। আমরা কি বললাম? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, এই ভেক্টরটাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরকে এখানে কি দিয়ে প্রকাশ করা হয়েছে? আর দিয়ে। তাহলে অবস্থান ভেক্টরে যে আর দিয়ে প্রকাশ করি, আমরা এই যে দূরত্বটা পেলাম, এক্স অক্ষ বরাবর যে দূরত্ব, এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব, আমরা এখানে যদি খারাপ ভাবে ধরি, তাহলে এটাকে ওয়াই মানটা হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ করলাম।
জেড অক্ষ বরাবর যেটা দূরত্ব জেড দিয়ে প্রকাশ করলাম। যেহেতু পি বিন্দুর অবস্থান ঘটবে আর একটা ভেক্টর রাশি, তাহলে দিক থাকবে, তাহলে এক্স অক্ষ বরাবরের দিক কি হবে আই, জেড অক্ষ বরাবর দিক কে, ওয়াই অক্ষ বরাবর দিক জে, সবগুলো একক ভেক্টর, এই জন্য উপরে ক্যাপ দেওয়া হয়েছে। তাহলে আমরা এই বিন্দুর অবস্থানটা এই তিনটা ভেক্টরের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি, তখন আমাদের এটা আসবে কি আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এই হলো অবস্থান ভেক্টর, এইভাবে প্রকাশ করা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। অবস্থান ভেক্টরের রাশিমালা আছে, এটা আমরা আসবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা রাশিমালা কিভাবে পাওয়া যায়, মান কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখবো। তার আগে আমরা দেখলাম যে অবস্থান ভেক্টরটা কি। তাহলে অবস্থান ভেক্টর আমরা যদি এই ত্রিভুজের ভিতরে আসি, দেখো তো এই ত্রিভুজের ভিতরে আসি, যদি আমরা এটা দ্বিমাত্রিক ধরি তাহলে কি হবে, আর যদি ত্রিমাত্রিক ধরি তাহলে কি হবে। আমরা ত্রিমাত্রিক ধরে এখানে হিসাব করলাম, আমরা যদি দ্বিমাত্রিক ধরি, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এখানে যে বিন্দু, এই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা আর দিয়ে প্রকাশ করলাম, এখান থেকে লম্ব টানলাম, তাহলে দেখো একটা ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজের এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এটা মান হচ্ছে ওয়াই, এর আছে এই অংশটুকু হবে এক্স অক্ষ বরাবর, তার মানে এর মান হচ্ছে এক্স, এর দিক কি হবে আই, আর এর দিক কি হবে জে। ক্লিয়ার? তাহলে আমরা এই আর কি আমরা কিভাবে প্রকাশ করব, আর আর ইকুয়াল টু মান হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জেড। ক্লিয়ার? তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা অবস্থান ভেক্টর পেলাম এক্স আই প্লাস ওয়াই জেড। এখন দেখো যদি বলা হয় এর এই অবস্থান ভেক্টরের মান নির্ণয় করো, এই আর এর মান নির্ণয় করো, কি হয় বল। আমি দেখো এই ত্রিভুজের ভিতরে যদি আসি, আমরা কি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, তাহলে দেখো এটা আর, এটা এক্স, এটা হচ্ছে কি ওয়াই, তাহলে আমরা প্রতিভুজের উপর বর্গক্ষেত্র আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার মানে আর ইকুয়াল টু আমরা পাচ্ছি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা এই যে লব্ধি পেলাম, লব্ধি বলতে দুটো ভেক্টর মিলিয়ে তো আমরা লব্ধিটা পেলাম, অবস্থান ভেক্টর পেলাম, তাহলে অবস্থান ভেক্টরের মান হচ্ছে এটা, এভাবে আমাদের বের করতে হবে। আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ওই দিকে বর্গমূল যখন করলাম তখন এটা পেলাম। একই ভাবে যদি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর পাই, বের করতে চাই, তাহলে এর এর মান যদি বের করতে যাই, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এইভাবে যে তাহলে আমরা এখানে দেখলাম যে কোনো ভেক্টরের অবস্থান ভেক্টর মান যদি বের করতে চাই, সেই ভেক্টরের সহগগুলো, যেমন এক্স ওয়াই, এখানে কি এক্স ওয়াই জেড, এই সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল, এটাই হচ্ছে তার সেই ভেক্টরের মান। ক্লিয়ার? তাহলে যে ভেক্টর, সেই ভেক্টরের মান যদি বের করতে হয় আমাদের, যে কোনো ভেক্টরের মান বের করতে গেলে আমাদের এইভাবে সিস্টেমে বের করতে হবে। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ওই বিন্দুর অবস্থান ভেক্টর দেখলাম, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর দেখলাম। অনেক সময় অনুধাবন প্রশ্নে বলতে পারে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর নির্ণয় করো, তখন আমাদের এইভাবে বের করতে হবে। তোমরা বই থেকে আরো সুন্দরভাবে পড়ে নিবা। যদি বলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অবস্থান ভেক্টর নির্ণয় করো, তাহলে আমাদের এইভাবে বের করতে হবে। যদি তার সাথে জুড়ে দেয় অবস্থান ভেক্টর এবং তার মান নির্ণয় করো, তখন আমাদের এই অবস্থান ভেক্টরটা এভাবে লিখতে হবে, লেখার পরে তার মানটা এভাবে দেখাতে হবে। আর যদি বলে ওর একক ভেক্টর নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে পাবো একক ভেক্টর? আমরা দেখে আসলাম যে ভেক্টর তাকে তার মান দিয়ে ভাগ করতে হবে, তার মানে আর ভেক্টর ভাগ মডুলাস। তাহলে এর একক ভেক্টর আমরা এইভাবে বের করব। আর ভেক্টর বলতে আমরা এটাকে বুঝছি, আর মডুলাস দিলে আমরা এটাকে বুঝছি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি x i প্লাস y j প্লাস z k ভাগ রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z। যদি একক ভেক্টর বলে তখন আমরা এইভাবে বের করব। ক্লিয়ার? তাহলে
তাহলে আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা জানলাম দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক দুটো মাত্রা x অক্ষ আর y অক্ষ থাকবে, তিনটা মাত্রা x অক্ষ y অক্ষ এবং z অক্ষ তিনটা অক্ষ থাকবে। এই তিনটা অক্ষের সাপেক্ষে আমরা যখন মান বের করছি, ভেক্টর অবস্থান ভেক্টর বের করছি, তার মান বের করলাম, তার একক ভেক্টর বের করলাম, অনেক কিছু জানলাম আমরা এই অংশ থেকে। এরপরে আমরা আসি সরণ ভেক্টরে। এবার আসি আমরা সরণ ভেক্টরে। এই সরণ ভেক্টরে আমরা যদি একটা রেখা টানি, এটা x অক্ষ, এটা y অক্ষ, আমরা একটা দুটো বিন্দু নিলাম, একটা বিন্দু, একটা বিন্দু, এটা p, এটাকে আমরা p বলি, এটাকে আমরা q বলি, দুটো বিন্দু। এর অবস্থা এই ভেক্টর বের করতে হবে। মূল বিন্দু থেকে আমরা এটা বললাম r1, আর মূল বিন্দু থেকে এর অবস্থান ভেক্টরটা আছে r2। দুটো অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। p একটা বিন্দু, q একটা বিন্দু। p বিন্দুর অবস্থান ভেক্টরকে r1, q বিন্দুর অবস্থান ভেক্টরকে r2। এখন যদি বলা হয় এই p থেকে q পর্যন্ত সরণ কত, তার মানে সরণ ভেক্টর, সরণটা ভেক্টর রাশি। p থেকে q পর্যন্ত সরণটা বের করো, এই সরণ অর্থাৎ এখান থেকে এটুকু, একে সরণ বলা আছে। এখন এই দিকটা কোন দিকে, আমাদের খেয়াল রাখতে হবে মূল বিন্দু থেকে যে দিকে যাবে ওই ভেক্টরটার দিক সেদিকেই হবে। তাহলে মূল বিন্দু থেকে দিক এসে r1 এর দিক আছে এদিকে, r2 এর দিকে দিকে। এখন যদি বলা হয় প্রথমে এসে কোনটা p, তারপরে q, তাহলে সরণটা আমরা ধরবো p থেকে q দিকে। তাহলে এই p থেকে q দিকে দিকটা হবে p থেকে q দিকে। ক্লিয়ার? দিকগুলো আমরা কি বুঝেছি, যে মূল বিন্দু থেকে যে ভেক্টরগুলো যাবে সেই দিকগুলো সবসময় মূল বিন্দু বরাবরই থেকেই হবে। এরপর বলা হচ্ছে p থেকে q পর্যন্ত সরণ, তাহলে p আগে q পরে, অর্থাৎ p থেকে q দিকে গেল। এই সরণটাকে আমরা ডেল r দিয়ে প্রকাশ করলাম, ডেল r। ঠিক আছে? তাহলে এই ভেক্টরটা আছে r1, এটা r2, আর এই ভেক্টরটা আছে ডেল r। তাহলে ডেল r দিয়ে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি, দেখো এই দিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে আসছে, বিপরীত দিকে যাচ্ছে। এই বিপরীত দিকে যে যায়, আমরা পরে করব যে ভেক্টরের যোগ বিধিতে পাবো ত্রিভুজ সূত্র। এই ত্রিভুজ সূত্রে বলা আছে যেটা বিপরীত দিক থাকবে সেটা একই দিকের সমান হবে, সমষ্টির সমান হবে। তার মানে এই r2 সমান হবে কি r1 প্লাস ডেল r, এই যেগুলো একই দিকে আছে এর যোগফল হবে বিপরীত দিকটার সমান। তার মানে আমরা লিখতে পারি যে r2 ইকুয়াল টু r1 প্লাস ডেল r। ক্লিয়ার? এটা বিপরীত দিকে আছে, এই দুটো একই দিকে রয়েছে, এজন্য এই দুটো যোগফল হবে r2 এর সমান। আমাদের বের করতে হবে কি সরণ ডেল r। তাহলে ডেল r টা যদি আমরা সাইড চেঞ্জ করে নিই, ডেল r ইকুয়াল টু r2 মাইনাস r1। এই ডেল r টাকেই বলা হচ্ছে সরণ ভেক্টর। তাহলে আমরা সরণ ভেক্টর পেলাম, যে কোন অবস্থান ভেক্টরের পরিবর্তন কি তাকে তার সরণ ভেক্টর বলে। এই অবস্থানের পরিবর্তন, এই p বিন্দু থেকে q বিন্দু এই অবস্থানের পরিবর্তন কতটুকু হলো, এই পরিবর্তনটাই হচ্ছে তার সরণ ভেক্টর, যেটাকে আমরা ডেল r দিয়ে প্রকাশ করলাম। তাহলে সরণ ভেক্টর নির্ণয় করা আমরা শিখলাম। এবার আমরা আসব সমান ভেক্টর। 5 নাম্বার সমান ভেক্টর। দেখো আমরা এই একটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর নিলাম, অথবা এই একটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর নিলাম। এটাকে আমরা বলি a, এটাকে আমরা বলি b, এটাকে আমরা বলি a, এটাকে আমরা বলি b। বলা হচ্ছে দুটো ভেক্টর, একটা a আর একটা b, এই দুটো ভেক্টরের মান এবং দিক উভয় যদি সমান হয়, মান সমান দিক
যদি একই দিকে হয়, মান সমান বলতে কি দৈর্ঘ্য দুটোরই দৈর্ঘ্য কি এক, দুটোরই দৈর্ঘ্য এক আর দিকও একই দিকে, এমন দুটো ভেক্টরকে বলা হয় সমান ভেক্টর। তাহলে যে ভেক্টরের মান সমান এবং দিক একই দিকে তাদেরকে বলা হচ্ছে সমান ভেক্টর। আর এই দুটো ভেক্টর পি, অর্থাৎ এই যে এ আর বি পেলাম, এই দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে এ ভেক্টর ইকুয়াল টু আমরা বি, তখন আমরা কি লিখতে পারি, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর লিখতে পারি, কারণ এদের মান সমান এবং দিক একই দিকে, এই জন্য এটাকে বলা হচ্ছে যে সমান ভেক্টর। আবার বলছে দুটি ভেক্টরের সমতা ভেক্টরদের পাদবিন্দুর অবস্থানের উপর নির্ভর করে না, দুটোই যে একই পাদবিন্দু থেকে শুরু হবে তাও নাও হতে পারে, আগ-পেছও হতে পারে, আগ-পেছ হলেও সমস্যা নাই, কিন্তু যদি হতে হবে কি মান সমান হতে হবে, দিক একই দিকে হতে হবে, তখন আমরা এটাকে সমান ভেক্টর বলতে পারবো, এটাকেও বলতে পারবো, এটাকেও বলতে, পাদবিন্দু যে একই দূরত্ব থেকে শুরু হবে তা নয়। যদি এই মানটা যদি অসমান হয়, সমান ভেক্টর, বা তারপরে এবার আমরা বলছি যদি বিপরীত ভেক্টর, আরেকটা আছে সমান ভেক্টর, আরেকটা আছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টরটা কি, মনে করো এই দুটো দিকে একই দিক, যদি একই দিকে না হয়, এর দিকটা যদি এদিকে না হয় এদিকে হয়, তখন এটাকে কি বলা হবে, অসমান ভেক্টর বা বিপরীত ভেক্টর বলা হবে, ঋণাত্মক ভেক্টর, বিপরীত দিকে আমাদের বলছি, যখনই বিপরীত দিকে বি যখন বিপরীত দিকে আসবে তখন এর সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, বিপরীত, এই বিপরীতটা বোঝাতে এটা বোঝানো হচ্ছে। তাহলে বিপরীত ভেক্টরটা কি, যে ভেক্টরদের মান সমান কিন্তু দিক বিপরীত, তাকে বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর বলা হচ্ছে। এরপর আসো 7 নম্বরে আসো স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, স্বাধীন মানে মুক্ত, অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দুর কোনো নির্দিষ্টতা নেই, যে একই নির্দিষ্ট বিন্দু থেকে যে ভেক্টরটা শুরু হবে, যে কোনো বিন্দু থেকেই শুরু হতে পারে, স্বাধীন ভেক্টরটা যে কোনো বিন্দু থেকেই শুরু হতে পারে, যার পাদবিন্দু কোনো নির্দিষ্টতা না, ইচ্ছা মতো হতে পারে, মনে করো এই ভেক্টরটা এদিকে এখান থেকে হতে পারে, বা এখান থেকে হতে পারে, বা হ্যাঁ এখান থেকে হতে পারে, অর্থাৎ পাদবিন্দু যদি কোনো নির্দিষ্টতা না থাকে তখন সেই ভেক্টরটাকে আমরা কি বলবো, স্বাধীন ভেক্টর। এরপর আসছে 8 নম্বর সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর, এই সীমাবদ্ধ বলতে কি, আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে বোঝাচ্ছে, নির্দিষ্ট সীমার মধ্যে যে ভেক্টরটা কাজ করে সীমাবদ্ধ, অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, সেটা মূল বিন্দু থেকেও হতে পারে, যেমন আমরা কিছুক্ষণ আগে দেখলাম, আমরা দেখলাম দ্বিমাত্রিক ক্ষেত্রে এটা x অক্ষ, এটা y অক্ষ, মূল বিন্দু থেকে যদি কোনো ভেক্টর, এখানে একটা বিন্দু দিলাম, এই যে মূল বিন্দু আদি বিন্দু বা পাদবিন্দুটা নির্দিষ্ট, তখন এই ভেক্টরটাকে আমরা বলছি সীমাবদ্ধ ভেক্টর, একটা নির্দিষ্ট পাদবিন্দু থেকে হতে হবে। এই জন্য বলা আছে কোন নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয় তাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। এরপর আসো সদৃশ ভেক্টর, 9 নাম্বার। সদৃশ, সদৃশ শব্দ থেকে কি বোঝা যায়, অর্থাৎ একই রকম দেখতে, একই রকম দেখতে ভেক্টরকে বলা হয় সদৃশ ভেক্টর, তার মান ভিন্ন হতে পারে কিন্তু দেখতে একই রকম। মনে করো দুইজন ব্যক্তি, যমজ দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, দুজনের একই রকম দেখতে, একটা ছোট একটা বড় হতে পারে, বা সাইজ কম ছোট বড় হতে পারে, একটা মোটা একটা চিকন হতে পারে, কিন্তু ফেস কাটিংটা দুজনের প্রায় একই রকম। এই জন্য সদৃশ বলতে দেখতে একই রকম, মান ভিন্ন হতে পারে, অর্থাৎ মান ভিন্ন, যেমন এদেরকে দেখানো হয়েছে একটা ছোট একটা বড়, কিন্তু উভয়ের দিক কি একই দিকে, তখন আমরা বলবো এই এ ভেক্টর, এটাকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, এটাকে যদি আমরা বি দিয়ে প্রকাশ করি, এ আর বি দুটি সদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর বলতে আমরা কি বুঝলাম, যে যে ভেক্টরদের মান ভিন্ন কিন্তু দিক একই দিকে, তখন সেই ভেক্টর দ্বয়কে আমরা বলছি সদৃশ ভেক্টর। যদি এই দিক একই দিকে না হয়, বিপরীত দিকে হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর বা অসদৃশ ভেক্টর। তাহলে সমজাতীয় অসমমান, সমজাতীয় বলতে কি বোঝানো হচ্ছে, একই রকম হাইট দুইটি সরণ হতে হবে,
বা দুটোই বেগ হতে হবে বা দুটোই ত্বরণ হতে হবে, একই জাতীয় হতে হবে, এর মধ্যে সমজাতীয়। তাহলে সমজাতীয় বলতে একই জাতীয়। যদি আমরা যেমন সমজাত, জাত বলতে যেমন ভেড়া এক ধরনের জাত, ছাগল এক ধরনের জাত, গরু এক ধরনের জাত, একই জাতীয়। এরকম এই ভেক্টরের ক্ষেত্রে একই জাতীয় হতে হবে। হয় সরণ হলে দুটোই সরণ হতে হবে, বেগ হতে হলে দুটোই বেগ হতে হবে, ত্বরণ হতে হলে দুটোই ত্বরণ হতে হবে, এরকম। এদের বলছে সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বলা হচ্ছে পরস্পরকে সদৃশ ভেক্টর বলা হচ্ছে। আর সমজাতীয় অসমমানের দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে সেটাকে আমরা বলছি অসদৃশ ভেক্টর। তাহলে অসদৃশ ভেক্টর সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আসি 11 নম্বর। 11 নম্বর আছে বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর, তাহলে বিপ্রতীক ভেক্টর আমরা বিপ্রতীক কোণ পড়েছি, যে ক্রস করে এই কোণে বিপ্রতীক কোণ বলি। ঠিক একই রকম আমরা যেমন x অক্ষ বরাবর একটা মানকে যদি আমরা প্রকাশ করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে লিখলাম মনে করো ফাই বাই, এই i থেকে আমরা বুঝে নিব কোন অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, তার মানটা কত ফাই। তাহলে x অক্ষ বরাবর এর মান ভেক্টরটা আছে ফাই বাই, এর বিপ্রতীক কি হবে, তার মানে উল্টা। অর্থাৎ a ভেক্টর সমান যদি ফাই বাই হয় তাহলে b ভেক্টর সমান যদি 1 বাই ফাই বাই লিখি তখন বলা হবে a ভেক্টর b ভেক্টরের বিপ্রতীক ভেক্টর। তাহলে এই মানটা যদি উল্টে যায়, উল্টো হয়, এটা 5 তো 1 বাই 5 হয়, তখন a কে আমরা বলবো b এর বিপ্রতীক ভেক্টর। তাহলে দুটো সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপ্রতীক হয় তাহলে তখন আমরা এই একটা ভেক্টরকে আরেকটার বিপ্রতীক ভেক্টর বলবো। এবার আসছে সমরেখ ভেক্টর। 12 নম্বর সমরেখ। সমরেখ ভেক্টর, সমরেখ শব্দ থেকে আমরা বুঝে নিতে পারছি যে একই রেখা বরাবর বা সমান্তরালে। হ্যাঁ, মনে করো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, বা সমান্তরালে যদি যায় এরকম, এটা a ভেক্টর, এটা b ভেক্টর, এটা c ভেক্টর, হ্যাঁ, এটা d ভেক্টর মনে করো, এটা e ভেক্টর, হ্যাঁ, যদি এরকম হয়, অর্থাৎ একাধিক ভেক্টর যখন একই রেখা বরাবর বা সমান্তরালে ক্রিয়াশীল থাকবে তখন সেই রেখাগুলো, সেই ভেক্টরগুলোকে বলা হবে সমরেখ ভেক্টর। ক্লিয়ার? সমরেখ ভেক্টর আমরা বুঝলাম। এখন আমরা আসবো সমতলীয় ভেক্টর। কারণ সমতলীয় ভেক্টর, এই সমতলীয় এর থেকে ওই শব্দ থেকে আমরা বুঝে নিতে পারছি যে একই তলের মধ্যে অবস্থিত, একই তলের মধ্যে যদি একাধিক ভেক্টর ক্রিয়া করে তখন সেই ভেক্টরগুলোকে বলা হবে সমতলীয়। যেমন এই একটা তল, তল কাকে বলে আমরা জানি, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু বেধ নেই। এই যে একটা তল, এই তলের মধ্যে একাধিক ভেক্টর থাকে, যদি থাকে, একাধিক ভেক্টর যদি থাকে তখন এই সবগুলো ভেক্টরকে বলা হচ্ছে সমতলীয় ভেক্টর। অর্থাৎ একই তলের মধ্যে একাধিক ভেক্টর সমজাতীয়, একই একে বলা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করে তাদেরকে বলা হচ্ছে সমতলীয় ভেক্টর। এরপর আসে 14 সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর বলতে কি যেসব ভেক্টরের মান আছে, দিক আছে, মান থাকলে সেটা সঠিক ভেক্টর, মান না থাকলে নাল ভেক্টর। মান যদি শূন্য হয় সেটা নাল ভেক্টর, মান থাকলে আছে সঠিক ভেক্টর। তাহলে বলা আছে যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে বলা আছে সঠিক ভেক্টর। এরপর আছে সমপ্রারম্ভিক ভেক্টর। 15 সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর, এই সমপ্রারম্ভিক বলতে যার যে ভেক্টরগুলো সবার আদি বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু, যেমন এই একটা ভেক্টর, এটা a, এটা b, তাই বলা যাবে এই a আর b পরস্পর কি সমপ্রারম্ভিক ভেক্টর। এজন্য বলা আছে একই মূল বিন্দু পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে সমপ্রারম্ভিক ভেক্টর বলা হয়। তাহলে যেসব ভেক্টরের মূল বিন্দু একটা নির্দিষ্ট থাকে, মূল বিন্দু থেকে একাধিক ভেক্টর ক্রিয়াশীল থাকে, তখন সেই ভেক্টরগুলোকে বলা হয় সমপ্রারম্ভিক ভেক্টর। এই আমরা মোটামুটি 15টা বিশেষ ভেক্টর সম্পর্কে আমরা জানলাম। সব বইয়ে হয়তো 15টা দেয়া নেই, বা তার থেকে বেশি থাকতে পারে, বা তার থেকে কম থাকতে পারে। তা আমরা এই
যে আলোচনাগুলো করলাম, যাদের নেই তারা ভিডিওটা ভালো করে পড়ে শুনে সংজ্ঞাগুলো লিখে নিবা বা মুখস্থ রাখবা, আর যাদের আছে তারা বই থেকে ভালো করে পড়ে নিবা এবং এই সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করবা। এগুলো জ্ঞানমূলক প্রশ্নে সাধারণত দিয়ে থাকে। এই বিশেষ ভেক্টরের সংজ্ঞাগুলো তোমরা এই সংজ্ঞাগুলো খুবই মুখস্থ করে আয়ত্ত রাখবে এবং অনুধাবন করে বোঝার চেষ্টা করবা যে আসলে এই সংজ্ঞাটা কেন এটা বলা হলো, কেন এটা হলো, সেটা ভালো করে অনুধাবন করে তারপর মুখস্থ করবা। শুধু কানার মতো মুখস্থ করে গেলে মনে রাখতে পারবা না, এই বুঝে মুখস্থ করতে হবে, তাহলে দেখবা তোমরা এগুলো মনে রাখতে পারবে। তাহলে আমাদের আজকের টপিক ছিল বিশেষ ভেক্টর। বিশেষ কিছু ভেক্টর আমরা জানলাম, মোটামুটি 15টা ভেক্টর সম্পর্কে আমরা জানলাম। এর বাইরেও হয়তো দুটো একটা থাকতে পারে বিভিন্ন বইয়ে, সেগুলো যদি তোমাদের চোখের সামনে বাঁধে সেগুলো তোমরা পড়ে নিবা। আর যদি কোনো কিছু বোঝার থাকে সেটা বুঝে নিবা, দরকার হলে কমেন্ট করবা, আর তারপরও না হলে মোবাইল করে আমার কাছে সংজ্ঞাগুলো বা যদি বুঝতে না পারো বুঝে নিবা, যেগুলো সমস্যা থাকে সমস্যাগুলো সমাধান করে নিবা। আশা করি তোমরা আজকের টপিকসগুলো সবাই মনোযোগ দিয়ে যদি দেখো অবশ্যই বুঝতে পারবা এবং বোঝার সাথে সাথে বিষয়গুলো মূল বই থেকে আবার পড়ে মুখস্থ করার চেষ্টা করবা। আরেকটা বিষয় মনে রাখবা, যেদিন যে টপিকস বোঝানো হবে সেই টপিকস বোঝানোর আগে, ভিডিও দেখার আগে মূল বইটা একবার রিডিং করে নেবা, বোঝো আর না বোঝো। এরপর ভিডিওটা দেখার পরে ওই বিষয়গুলো আবার পড়বা, দেখবা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আগামী দিন আমাদের কি বিষয়ে আলোচনা হবে তোমাদের পাঠ পরিকল্পনায় অবশ্যই দেওয়া আছে, সেটা দেখে নিবো, আমি বলবো না, বললে তোমার পাঠ পরিকল্পনা ফলো করো না। যাই হোক, তোমরা সেটা পাঠ পরিকল্পনা থেকে এটা দেখে নিবা যে আগামী দিনের আলোচনায় কি আছে, সেই বিষয়টা দেখে নিয়ে সেই বিষয়টা মূল বই থেকে একবার রিডিং করে নিবা। তারপরে ভিডিও দেওয়া হলে ভিডিওটা ভালো করে অনুধাবন করে শুনবা, শোনার পর আবার মূল বইটা পড়বা। তাহলে দেখবা তোমাদের কাছে পদার্থবিজ্ঞান একেবারেই সহজ, আর কোনো ভীতি থাকবে না আশা করি। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। খোদা হাফেজ।